রহস্য উধাও। কেন এই কথা বলছি বলুন তো? বেঙ্গালুরু থেকে কেউ এলেন কলকাতায় আর এসে নিখোঁজ হয়ে গেলেন। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এই ঘটনাই ঘটেছে। এই ভদ্রলোক মৈনাক দাস তিনি নিখোঁজ হয়ে গেছেন। বেঙ্গালুরু থেকে চিকিৎসা করাতে এসেছিলেন স্বামী স্ত্রী, কিন্তু তারপর কি হলো, ঠিক কি ঘটেছে, আগে সেটা জানার চেষ্টা করব। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, বেঙ্গালুরু থেকে এসেছিলেন, তারপর শহর কলকাতায় আসার পর উধাও হয়ে যাওয়া কেন? নিশ্চয়ই এই প্রশ্ন আপনাদের মনে ঘোরাফেরা করছে। এবং তার থেকেও বড় বিষয়, ব্যাংকে টাকা তুলতে যাওয়ার পর মহিলার হবু স্বামী নিখোঁজ, কিন্তু পুলিশ গড়িমসি করে অভিযোগ নিতে। আর এখানেই প্রশ্ন, কেন অমিত, পুলিশের এই গড়িমসি কেন? অনেক দূর থেকে কেউ এসেছেন, এসে তার স্বামীকে, হবু স্বামীকে খুঁজে পাচ্ছেন না, পুলিশের কাছে যাবেন, এটাই স্বাভাবিক। কেন পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করলো? দেখো, পুলিশ যে গড়িমসি করেছে এমনটাই অভিযোগ আনছেন নিখোঁজ হয়ে যাওয়া মৈনাক দাসের হবু স্ত্রী যেটা অভিযোগ করছেন যে কালকে বিকেল 4:50 তার হবু স্বামী মৈনাক দাসের সঙ্গে ফোনে কথা হয়েছিল এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে তিনি ফিরে আসছেন গেস্ট হাউসে। কারণ তারা ব্যাঙ্গালোর থেকে মুম্বাই থেকে তারা শহর কলকাতায় এসেছিলেন এবং রাজারহাটে তারা উঠেছিলেন, কারণ ওই সংলগ্ন এলাকাতে একটি হাসপাতালে তার হবু স্ত্রী চিকিৎসা চলছে এবং চিকিৎসা করানো হয়ে গেছে এবং শনিবার রাতের ফ্লাইটে তাদের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই শনিবার বিকেল 4:50 পর থেকে তার স্বামীর সঙ্গে বা হবু স্বামীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছেন, তার ফোনটি সুইচ অফ রয়েছে। এবং সেই জায়গায় যেহেতু একদম আনপোড়া জায়গা চেনেন না, তিনি গেস্ট হাউসে উঠেছেন রাজারহাট এলাকাতে এবং তার হবু স্বামী মৈনাকের যখন তিনি খোঁজ পাচ্ছেন না, দীর্ঘ সময় হয়ে গেছে, ফোন সুইচ অফ, এই অবস্থায় গেস্ট হাউসের কর্মীদের সহায়তায় তিনি প্রথমে গিয়েছিলেন ইকো পার্ক থানাতে। সেখানে গিয়ে তিনি যখন বিস্তারিতভাবে পুরো বিষয়টি জানান যে আজকে বিকেল 4:50 পর থেকে তার মৈনাকের সঙ্গে তিনি যোগাযোগ করে উঠতে পারছেন না, তখন বিষয়টি জানার পর ইকো পার্ক থানা, বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইকো পার্ক থানার তরফ থেকে ওই তরুণীকে বলে দেওয়া হয় এই যে ব্যাংকের কথা বলা হচ্ছে, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চের কথা বলা হচ্ছে, ওই ব্রাঞ্চ তাদের থানা না হওয়ায় তারা এই বিষয়ে তারা কিছু করতে পারবেন না, তাদের নারায়ণপুর থানাতে যেতে হবে। এরপর রাতে 8:30 নাগাদ ওই তরুণী একাই ওখান থেকে ওই ইকো পার্ক থানা থেকে বেরিয়ে তিনি নারায়ণপুর থানাতে যান। নারায়ণপুর থানাতে দেখি ওই মহিলা, তার কি অভিযোগ, তিনি কি বলছেন দেখি একটু। ফার্স্ট আমরা ইকো পার্ক থানায় যাই, তো ওখানে গিয়ে বললো যে তোমার জুরিসডিকশন কি বা কিছু, উনি দেখিয়ে বললেন নারায়ণপুর। তো আমি নারায়ণপুরে গেলাম, ওনারা সব কথাবার্তা বললেন, সব জানলেন, জেনে উনি বললেন যেহেতু উনি উবার করে SBI তে নেমেছে অ্যান্ড এক্স্যাক্টলি ওই SBI-টা বাগুইহাটির আন্ডারে পড়ে। তাই বাগুইহাটি থানা গেলাম, উনি ফার্স্টেই আমাকে বলেন যে তুমি কি করে জানলে যে উনি SBI গেছে। দেন আমি আবার ব্যাক করলাম নারায়ণপুর থানায়, ওয়েট করার পর 12টা সামথিং ওরা জিটি নিলেন, তখন অলরেডি 2 তারিখ হয়ে গেছে। আর এরপর ঠিক কি হলো একটু জানার চেষ্টা করব অমিতের কাছ থেকে। ইকো পার্ক থানার পুলিশের বিরুদ্ধে তো এই অভিযোগ, বাগুইহাটি থানা, সেখানেও ফেরানো হয় মহিলাকে, আর শেষে নারায়ণপুর থানায় মাঝরাতে তিনি অভিযোগ দায়ের করতে পারেন। কিন্তু তার স্বামীর খোঁজ এখনো, হবু স্বামীর খোঁজ এখনো পর্যন্ত পাওয়া গেল? না, মৈনাক দাসের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মৈনাক দাসের ফোন কিন্তু সুইচ অফ রয়েছে। এবং তোমায় জানিয়ে রাখবো যে নারায়ণপুর থানা তখন যাকে ফিরিয়ে দিলেন, বললেন যে ওই ব্রাঞ্চ হচ্ছে বাগুইহাটি থানা এলাকায়। বাগুইহাটি থানায় গেলে মহিলা যেটা গুরুতর অভিযোগ আনছেন, বাগুইহাটি থানার যিনি কর্তব্যরত অফিসার সেই সময় ছিলেন, তিনি ওই মহিলার সঙ্গে উচ্চ স্বরে কথা বলেছেন এবং যে ধরনের কথাবার্তা তিনি বলেছেন তাতে মানসিকভাবে তিনি আরও আঘাত পেয়েছেন বা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। একদিকে তার হবু স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ হয়ে গেছে, এটা অচেনা জায়গা, কারণ তারা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন এবং আসার পর স্বামী নিখোঁজ হয়ে যায় এবং থানার যখন পুলিশের দ্বারস্থ হচ্ছেন, পুলিশ এইভাবে একের পর একটা থানা ঘোরাচ্ছেন এবং তার সাথে সাথে তিনি যেটা অভিযোগ করছেন, উচ্চস্বরে তার সঙ্গে কথা বলা এবং বিভিন্ন বিষয় তাকে যে সমস্ত কথা তিনি বলেছেন তাকে ইরিটেট করা হয়েছে, এমনটা তিনি অভিযোগ করছেন। আবার তিনি বাধ্য হয়ে আবার তিনি রাত্রি 12টা নাগাদ ফিরে আসেন নারায়ণপুর থানাতে এবং সেখানে অনেক আবেদন অনুরোধ করার পর পুলিশ কিন্তু অভিযোগ নিচ্ছে। কিন্তু প্রশ্ন যেটা উঠছে, যেখানে আইনে বলা রয়েছে যে কোনো মহিলা
বিপদে পড়লে, রাস্তায় বিপদে পড়লে তিনি তার সংলগ্ন যে এলাকায় তিনি বিপদে পড়ছেন সংলগ্ন প্রথম থানা বা কোনো পুলিশ অফিসারের সঙ্গে তার যদি দেখা হয় বা রাস্তায় যদি বিপদ হয়, যে পুলিশ অফিসারকে তিনি অভিযোগ করবেন বা তিনি বিষয়টি জানাবেন, সেই পুলিশের কর্তব্য বা সেই থানার কর্তব্য 0 FIR করা। অর্থাৎ এখানে ইকো পার্ক থানায় তিনি প্রথমে গিয়েছিলেন বিপদে পড়ে, সেক্ষেত্রে ইকো পার্ক থানার কিন্তু উচিত ছিল বা দায়িত্ব ছিল যে 0 FIR করা। কারণ একজন তরুণী তিনি অভিযোগ করছেন যে তিনি বিপদে পড়ছেন, তার হবু স্বামীকে পাচ্ছেন না, তার ফোন সুইচ অফ হয়ে গেছে, তিনি নিখোঁজ। সেক্ষেত্রে এখানে ইকো পার্ক থানার কিন্তু উচিত ছিল 0 FIR করা এবং পরবর্তী সময় তারা অনুসন্ধান করে কিন্তু তারা পরবর্তীতে যদি দেখা যেত এটি বাগুইআটি থানার মধ্যে পড়ে, তাহলে তারা কিন্তু বাগুইআটি থানার হাতে কিন্তু মামলাটি হস্তান্তর করতে পারতেন। কিন্তু ইকো পার্ক থানা সেটা করলেন না। ইকো পার্ক থানা নারায়ণপুর থানায় পাঠালেন, নারায়ণপুর থানা একইভাবে তাকে পাঠিয়ে দিলেন বাগুইআটি থানা। বাগুইআটি থানাতেও তাকে হেনস্থার শিকার হতে হলো, তিনি ফিরে এলেন আবার নারায়ণপুর থানায়। অবশ্যই রাত্রি 12টার সময় নারায়ণপুর থানায় একটি জিডি করছে, অর্থাৎ একটি নিখোঁজ ডায়েরি করেছে এবং তিনি এই মুহূর্তে আইনজীবীরও দ্বারস্থ হয়েছেন। আইনজীবীও কিন্তু একই প্রশ্ন তুলছেন, যেখানে আইনের প্রভিশন রয়েছে, আইনের ল প্রভিশনই রয়েছে যে 0 FIR করা যায়। তাহলে ওই তরুণী যখন প্রথম বিপদে পড়ে ইকো পার্ক থানায় গেলেন, তাহলে সেখানে কেন জিডি করা হলো না বা কেন মহিলার সঙ্গে কথা বলে কেন অভিযোগ নেওয়া হলো না? বেশ, কলকাতায় থাকাকালীন তিনি হঠাৎ করে মিসিং। আমি শুনলাম যে উনি তার 2 মিনিট আগেও ওনার সাথে মোবাইলে কথা হয়েছে। যদি এই ভদ্রলোকের কিছু হয়ে যায় দায় কে নেবে? প্রথমে এই ভদ্রমহিলাকে পাঠানো হলো একটি থানাতে, সেখানে উনি গেলেন, সেখান থেকে বললো যে এটা আমাদের জুরিসডিকশন নয়, সেটা আরেকটা জায়গায়। সেই থানা থেকে আবার ফেরত পাঠানো হয় আরেকটি থানাতে। এরকম 4টে থানা ওনাকে ঘোরানো হওয়ার পরে বিকেল 5টার সময় বোধহয় ওনার কাছ থেকে মিসিং কমপ্লেন নেওয়া হয়েছে। আমার মনে হয় প্রশাসনের এখানে আরো তৎপর হওয়া উচিত এবং এই ভদ্রলোকের অবিলম্বে এনাকে খুঁজে বার করা উচিত। কমপ্লেন করেছেন, সেখানে যদি যথাযথ ওনার মনে হয় যদি যে ওনারা যথাযথ কাজ করছেন না, তাহলে অবশ্যই অনারেবল হাইকোর্টে রিট পিটিশনস ফাইল করা যেতে পারে। আরো একটা মর্মান্তিক ঘটনা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। সদ্যজাতকে খুনের চেষ্টা। হ্যাঁ, ঠিকই শুনছেন, সদ্যজাতকে বিষ খাইয়ে খুনের চেষ্টা। কতটা অমানবিক হলে কেউ এ ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে? আর খুনের চেষ্টার অভিযোগ কার বিরুদ্ধে? ঠাকুমার বিরুদ্ধে। ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন সেই সদ্যজাত, মেয়ে হওয়ায় মুখে বিষ। কোথায় বসবাস করছি আমরা? বারবার করে এই প্রশ্ন উঠে আসে। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এখনো পর্যন্ত এই ঘটনায় সবার আগে জানতে চাইবো যে সেই সদ্যজাতর শারীরিক পরিস্থিতি কি, কারণ মেয়ে হওয়ায় এই ধরনের ঘটনা কেউ ঘটাতে পারে? দেখো সোনিয়া, প্রথমত বলে রাখবো সেই সদ্যজাত শিশুকে ইতিমধ্যে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে। তার অবস্থা খুব ক্রিটিক্যাল রয়েছে, কারণ যেভাবে তাকে বিষ পান করানো হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং তারপরে গোপীবল্লভপুর হাসপাতালে, সেখানে নিয়ে গিয়ে সেই বিষটাকে কোনো ক্রমে বের করানো এবং তারপরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে নিয়ে এসে ভর্তি করা। এখানে তার সমস্ত রকমের শারীরিক পরীক্ষা এবং তারপরে তার চিকিৎসা করা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় যেমন তালডাংরা যে গ্রামটি রয়েছে, সেই গ্রামে যেমন মানুষের মধ্যে নানা উত্তেজনা রয়েছে। এর আগেই তার ঠাকুমাকে তারা পাকড়াও করেছেন গ্রামবাসীরা এবং গ্রামবাসীরাই তার ঠাকুমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে এই অভিযোগ পাওয়ার পরেই সদ্যজাতর যে ঠাকুমা রয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে ঝাড়গ্রাম আদালতে নিয়ে এসে তোলা হয়। সেখানে তাকে 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারক। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে, কিন্তু প্রশ্ন একটা জায়গায়, এই যুগেও যে কন্যা সন্তান হলে সেই কন্যা সন্তানকে মেরে ফেলার যে একটা ব্যবস্থা, সেই আজও রয়ে গেছে। কারণ যেখানে দেখা যাচ্ছে কন্যা, আজকের দিনে মেয়েরা সব থেকে বেশি এগিয়ে। মেয়েরা যুদ্ধে জয়ী করতে ভারতের হয়ে যেখানে পাইলট হচ্ছেন, কোথাও আবার বিশ্বকাপে গিয়ে সোনা জিতে নিয়ে আসছেন। সে জায়গায় মেয়েরা যে এখন অনেকটাই এগিয়ে, সে তা বলার জায়গা রাখে না। সেই জায়গা থেকে এই গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত মানুষের মধ্যে এই ভাবনা রয়ে গেছে যে মেয়ে সন্তান হলে সেই মেয়ে একেবারে মর্মান্তিক। বেশ, 8 দিনের বাচ্চা, ওইটাকে বিষ খাওয়ানো হয়েছে। ও দিদা খাইয়ে থাকবে আর কি, হসপিটালে আইসিইউতে আছে। এটা মোটামুটি কেউই ভালো চোখে দেখছেনি, সবাই এটা ঘৃণনীয় ব্যাপার, এটা কেউই ভালো চোখে দেখেনি। আমরা চাইছি যে ও যেমন গ্রামে না থাকে, গ্রামে ওকে রাখবো নি। ওদের বাড়ির খবর, কিন্তু সবাই যখন বললো আমরাও শুনলাম যে বাচ্চাটাকে 8 দিনের বাচ্চা, একটু কন্যা শিশুকে একটা বিষ খাইয়ে দিয়েছে ওর ঠাকুমা। এখন কোথায় চিকিৎসাধীন রয়েছে? এখন তোপসাকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে বর্গিডাঙ্গা থেকে ঝাড়গ্রাম। আমরা চাইছি ওর শাস্তি হোক, আর ওদের পরিবারের যে 4 জন আছে, ওরা 4 জন যেন এই গ্রামে না থাকতে পারে।
ওদেরকে থাকতে দেওয়া হবে না।